আমাদেরকে রাজনীতি করা নিষিদ্ধ করে দিয়েছিল তারা। আমরা যেখানে যেতাম সেখানেই আক্রমণ করত। এই সেই কচুয়া, যেই কচুয়ায় আমরা এখন তো যেতে পারতাম না, আসতে পারতাম না। এই সেই কচুয়ায় যেখানে সিগারেট কিনতে বাকিতে গেলে যদি সিগারেটের পয়সা না দিত, চাইলে পরে গরম কেতলি পানি ঢেলে চামড়া তুলে ফেলতো। এই সেই কচুয়া, এই সেই কচুয়া, সেই কচুয়া চাঁদাবাজির অভয় অরণ্য তৈরি করেছিল। এমন কোনো দোকান পাট নেই, এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান নেই যেখানে চাঁদা দিতে হতো না। এই কচুয়া পৌরসভায় যতগুলি ভবন হয়েছে, একটি ভবন বলতে পারবে না বিনা চাঁদায় তারা করতে পেরেছে। মানুষকে ধরে এনে বেঁধে তাদেরকে অত্যাচার করা হতো। এই সেই কচুয়া, এই কচুয়ায় আওয়ামী লীগরা এখনো অত্যাচার নাই যে না করেছে, এবং দলীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে এগুলির মদত দিত। আমরা সকলেই সেই অভিজ্ঞতার আলোকে আমরা দেখেছি। সামনে নির্বাচন আসছে, এই নির্বাচনে আমাদেরকে জয়যুক্ত হতে হবে। আমি আবারও তারেক ভাইয়ের কথা বলছি, শিক্ষাকে তিনি কি কম ভালোবাসেন। আমি যখন জেল থেকে মুক্ত পেয়ে ভাবলাম দেশে থাকলে আমার প্রতিনিয়ত চাকরির হাজিরা দিতে হয়, কিছুদিনের জন্য আমি বাইরে চলে গেলাম, এবং তখন আমি যুক্তরাষ্ট্রে যাওয়ার কোনো সুযোগ ছিল না। আপনারা জানেন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বিসর্জন দিয়ে আমি আপনাদের খেদমত করার জন্য আপনাদের মাঝে এসেছিলাম। আমি তখন মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে আমি ভর্তি হয়ে পিএইচডি করছিলাম। যেহেতু আমাকে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই কারণে আমি ভেবেছিলাম যে আমি উচ্চ শিক্ষার উপরে আমি গবেষণা করব। ঠিক আমি গবেষণা 6 মাস অতিক্রান্ত করার পরে আমি লন্ডনে গিয়ে আমার প্রিয় নেতা তারেক রহমানের সাথে দেখা করলাম এবং বললাম যে আমি উচ্চ শিক্ষার উপরে গবেষণা করছি, আমার পিএইচডির উপাত্ত। তিনি বললেন না, এটা করা ঠিক হবে না। তিনি আমাকে পাল্টি দিয়ে বললেন বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষার কি ভূমিকা, সেটার উপরে আপনি গবেষণা করেন। আমি হেসে বললাম যে তারেক ভাই, আমি তো ইতিমধ্যেই কচুয়ায় একটি পলিটিক্যাল ইনস্টিটিউট করেছি। তিনি সেটাই বললেন যে এদেশের জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তরিত করতে হবে, তার উপরে আমাদের গবেষণা করতে হবে কিভাবে নিড বেসড অর্থাৎ প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখে যে শিক্ষা ব্যবস্থা সেটাকেই আমাদের করতে হবে। ইতিমধ্যেই আমি স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট বলে একটি ইনস্টিটিউট অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানে আমি কাজ করছি। কারণ কিভাবে মানব সম্পদ তৈরি করা যায়। এই যে আশরাফুল মুখলিকা, আল্লাহর নিয়ামত, সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ। পৃথিবীতে 30টির উপরে দেশ রয়েছে উন্নত বিশ্বে, যাদের জনসংখ্যা প্রতিদিন কমেই যাচ্ছে। শুধু রহমত বর্ষিত হচ্ছে আমাদের মতো দরিদ্র অনুন্নত দেশে, এদেশে জনসংখ্যা বেড়েই চলছে। আপনার তারেক রহমান সাহেবের বক্তব্যে শুনবেন তিনি 20 কোটির মতো জনসংখ্যাকে কিভাবে কাজে নিয়োগ করা যায়, কিভাবে এই বাংলাদেশকে একটি সম্পদশালী দেশ সৃষ্টি করা যায়, কিভাবে বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে কিভাবে আমার বাংলাদেশকে কিভাবে শীর্ষস্থানে নেওয়া যায়। এটি হচ্ছে তারেক রহমানের স্বপ্ন, তারেক রহমানের চিন্তা চেতনা, তারেক রহমানের ভাবনা। আমরা আজকের এই অনুষ্ঠানে যারা তারেক রহমানের এই আগামী দিনের বাংলাদেশের চিন্তা, এই বাংলাদেশের ভাবনা, তার শয়নে স্বপনে জাগরণে তিনি সবসময় যে ভাবনাটি করছেন, সেই ভাবনাটি আজকে এই অনুষ্ঠানে আপনারা দেখতে পাবেন। আপনারা বুঝতে পারবেন যে একটি নেতা কি পরিমাণ একটি দেশকে ভালোবাসলে জীবনকে উৎসর্গ করে দিয়ে, তার ভোগ বিলাস উৎসর্গ করে দিয়ে তিনি এই দেশকে গঠন করার জন্য কাজ করছেন। নিশ্চয়ই আল্লাহর রহমত নাজিল হয়েছে, ফ্যাসিস্ট সরকার পালিয়ে গিয়েছে। আমরা আগামী নির্বাচনে আমরা নিশ্চিত যে আমরা তারেক রহমানকে আবার দেখতে পাবো। ওনার পিতার মতো ওনার সুদূর প্রসারী চিন্তা ভাবনার কথা আপনি ভেবে দেখুন। যখন দেশ 5 আগস্টে এই ফ্যাসিস্ট মুক্ত হলো, তারপর থেকে তিনি দেশে আসার আপ্রাণ চেষ্টা করছেন। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে ষড়যন্ত্রের বীজ এমন ভাবে বুনছে যে তারেক রহমানকে দেশে আসার জন্য বাধার সৃষ্টি হচ্ছে। এই সরকার দায়িত্ব নিয়ে যারা রহমানকে দেশে আনার কোনো উদ্যোগ তারা নিচ্ছে না। ইতিমধ্যে নির্বাচন
নির্বাচনের ঘোষণা হয়েছে, তিনি গত পরশুদিন সারা বাংলাদেশে প্রার্থী ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণা আপনারা ভাগ্যবান যে তারেক রহমান সাহেব আবারও আমাকে আগামী নির্বাচনে আপনাদের সেবার দাস হিসেবে কাজ করার জন্য আপনাদের কাছে আমাকে পাঠিয়েছেন। আমি বলতে চাই সাংবাদিক ভাইদেরকে, ফ্যাসিস্ট সরকার নির্বাচন গণতন্ত্র সুষ্ঠুভাবে করেনি বলে এই দেশ থেকে পালাতে হয়েছে। ইন্টারিম গভর্নমেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার সৃষ্টি করা। এই সরকার থাকবে ন্যায় বিচার, সাম্যতা, মানবাধিকার, গণতন্ত্র, প্রশাসনিক হতে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে অন্যায়কে দূরে নেবে এবং দুর্নীতিকে পরিহার করবে। সেই অঙ্গীকার নিয়ে আমরা নির্বাচনের দিকে যাচ্ছি। কিন্তু তবু জনগণের মনে প্রশ্ন যে আদৌ নির্বাচন হবে কিনা। আমি বলতে চাই, এই সরকার যদি নির্বাচন দিতে ব্যর্থ হয়, ফ্যাসিস্ট সরকার পালিয়ে ভারত গিয়েছে, এই সরকারকে পালাতে দেওয়া যাবে না। নির্বাচন দিতেই হবে, বাংলাদেশে গণতন্ত্র উদ্ধার করতেই হবে, জনগণের স্বাধিকার ফেরত দিতে হবে, মানবাধিকার প্রতিষ্ঠিত করতে হবে, এই বিচারকে প্রতিষ্ঠিত করতে হবে। এই দাবি আমাদের, এই দাবিকে সামনে রেখে আজকে আপনারা তারেক রহমান সাহেব বক্তব্য শুনবেন। আমি বক্তব্য শেষ করার আগে আমার পাশে যে ভদ্রলোকটি দণ্ডায়মান রয়েছেন, তিনি ছিলেন 2002 থেকে 2004 পর্যন্ত চাঁদপুরে এসপি, পরবর্তীতে ডিআইজি, পরবর্তীতে তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময়ে। কারণ তিনি ছিলেন বগুড়ার। তার বড় বোন আমার সাথে রোকেয়ালের একবার সেক্রেটারি এবং ভিপি হয়েছিল। সেই আমাদের আজকে এডিশনাল আইজি হিসেবে যিনি সম্মানিত হয়ে রিটায়ারমেন্টে গিয়েছিলেন, তার এই চাঁদপুরে থাকাকালীন, আমি মন্ত্রী থাকাকালীন আপনাদের মাঝে এসেছিল, আপনাদের মাঝে বেরিয়েছিল। তিনি আজকে এসছেন, আপনাদেরকে দুটি কথা বলবেন। সেই আমার বক্তিয়ার আলম, আমি যাকে রানা বলে ডাকি, আমার এই হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিওলজি ডিপার্টমেন্টের আমার 2 বছরের ছোট ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব স্যারের অত্যন্ত স্নেহভাজন ছাত্র বক্তিয়ার আলম রানা, তিনি বক্তব্য দিবেন। আমি শুধু বিদায় নিব। আমরা দেখেছি শহীদ জিয়া নিহত হয়েছেন আততায়ীদের গুলিতে, তিনি শহীদ হয়েছেন। বেগম জিয়া অত্যাচারিত হয়েও বাংলাদেশ ছেড়ে যাননি। আপনারা দেখেছেন আরাফাত রহমান কোকো বেগম জিয়ার কনিষ্ঠ সন্তানকে কিভাবে নির্যাতন হত্যার পরিকল্পনা করে তাকে সুদূর মালয়েশিয়া হত্যা করা হয়েছিল। কিভাবে আমার প্রিয় নেতা তারেক রহমানকে 111 সরকার অত্যাচার করে কোমর ভেঙে দিয়েছিল। তারপর তিনি রাজনীতি ছাড়েননি, শুধু আপনাদের জন্য। আবার তারেক রহমান বীরের বেশে আসবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, আপনাদের উন্নয়ন হবে, কচুয়ার উন্নয়ন হবে, সারা দেশে শিক্ষার উন্নয়ন হবে। এই ভাবনা নিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, বেগম জিয়া সুস্থ থাকুক, তারেক রহমান দেশে ফিরে আসুক বীরের বেশে। আরাফাত রহমান কোকোকে আল্লাহ বেহেশতে নসিব করুন। এই দোয়া কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এখন বক্তব্য রাখবেন সংক্ষিপ্তভাবে বক্তিয়ার হোসেন রানা। ধন্যবাদ প্রিয় নেতা ডক্টর আনম এহসানুল হক মিলনকে। এবারে বক্তব্য রাখবেন আপনাদের প্রিয়জন, চাঁদপুরের প্রিয়জন, বগুড়ার সন্তান জনাব বক্তিয়ার রানা। আচ্ছা করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম।